গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। 9th এপ্রিল 2025 কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 2025 সালের এপ্রিল মাসে কোন ইউরোপীয় শহর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে? লিসবন রিসেন্টলি আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এই সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কি দেওয়া হয়েছে? কি অফ অনার অফ লিসবন সিটি। এটা লিসবন শহরের পর্তুগালে দেওয়া হয়েছে ওনাকে। ঐতিহাসিক কামারা মিউনিসিপাল ডি লিসবোয়াতে লিসবনের মেয়র কার্লোস মেয়েদাস এই অঙ্গীকার করেন। কি অফ অনার অফ লিসবন সিটি, এটা এই লিসবন কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মান। এই স্বীকৃতির মাধ্যমে রাষ্ট্রপতি মুর্মু আনুষ্ঠানিকভাবে লিসবনের সম্মানিত নাগরিক হলেন। রাষ্ট্রপতি মুর্মু 7 থেকে 10 এপ্রিল 2025 পর্তুগাল আর স্লোভাকিয়ায় দুটো দেশের সরকারি সফরে আছেন। 1998 সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পর্তুগাল সফরের আগে রাষ্ট্রপতি কে আর নারায়ণী ছিলেন শেষ ভারতীয় রাষ্ট্রপতি যিনি পর্তুগাল সফর করেছিলেন। ভারত আর পর্তুগাল সম্পর্ক আমরা যদি দেখি, 1498 সালের মে মাসে পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো ডা গামা প্রথম পর্তুগিজ যিনি আমাদের কেরালার কালিকটে আগমনের সময় থেকে ভারত আর পর্তুগালের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক সেই তখন থেকেই শুরু হয় 1498 থেকে, এবং তিনি প্রথম ইউরোপীয় যিনি ভারতে সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন। 1502 সালে পর্তুগিজরা কেরালার কোল্লামে তাদের প্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল। পর্তুগাল ভারতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে দমন, দিউ, দাদরা নগর হাভেলি এবং গোয়া দখল করে, এবং 1949 সালে দুটো দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। পর্তুগালের একনায়ক অ্যান্টনিও সালাজার পর্তুগিজ ছিটমহলগুলো আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানালে 1961 সালের 19 ডিসেম্বর ভারত গোয়া ও দিউ, দমন, দাদরা নগর হাভেলি মুক্ত করার জন্য অপারেশন বিজয় করেছিল, একটা সামরিক অভিযান এটা করেছিল, এবং গোয়ার স্বাধীনতার পর পর্তুগাল ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। 1974 সালে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা হয় এবং পর্তুগাল গোয়ার ভারতে যোগদান করে। পর্তুগাল প্রজাতন্ত্র সম্পর্কে আমরা যদি দেখি, এটা একটা ইউরোপীয় দেশ যেটা আইবেরিয়ান উপদ্বীপে রয়েছে, আটলান্টিক উপকূলে রয়েছে, আর এটা ইউরোপীয় ইউনিয়ন এবং উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার ন্যাটোর সদস্য। রাজধানী লিসবন, মুদ্রা ইউরো। রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডিসুজা, প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রো রয়েছেন। আর দ্রৌপদী মুর্মু সম্পর্কে আমরা যদি দেখি, ইনি আমাদের ভারতের প্রথম মহিলা উপজাতীয় রাষ্ট্রপতি, ভারতের 15তম রাষ্ট্রপতি। 2022 সালে ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচন যেটা হয়েছিল 16তম রাষ্ট্রপতি নির্বাচন, এবং সেটাতে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন এবং আমাদের ভারতের প্রথম মহিলা উপজাতীয় রাষ্ট্রপতি হন। প্রতিভা পাটিলের পরে তিনি দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। 25 জুলাই 2007 প্রতিভা দেবী সিংহ পাতিল ভারতের দ্বাদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন, আর প্রথম মহিলা উপজাতীয় রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের দ্রৌপদী মুর্মু। সংবিধানের 58 ধারায় রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতার উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতি পদপ্রার্থী নিচের এই যোগ্যতাগুলো থাকা দরকার: তাকে ভারতের নাগরিক হতে হয়, তার বয়স 35 বছর বা তার বেশি হতে হয়, তার লোকসভা প্রার্থী হওয়ার যোগ্যতা থাকার প্রয়োজন। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি ভারতের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। ভারতের রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত, হ্রাস বা দণ্ডিতকে ক্ষমা করার অধিকার রয়েছে। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, মার্চ মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এটা তোমরা ইবুক সেকশনে পেয়ে যাবে, ওখানে আপডেট করে দেওয়া হয়েছে। বাদবাকি এখানে টেস্ট সিরিজ, পিওয়াইকিউ উইথ এক্সপ্লেনেশন যেগুলো রয়েছে এগুলো সমস্তর জন্য তোমরা আমাদের অ্যাপের টেস্ট সিরিজটা ভিজিট করো, আর পেইড কোর্সগুলোর জন্য তোমরা এই কোর্স সেকশনটাতে ভিজিট করো। আর যদি এই পেড টেস্ট রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, হেল্প দরকার হয়, সেক্ষেত্রে 9593430522 হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। তারপরে টি-20 ক্রিকেটে 13,000 রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার কে? টি-20 ক্রিকেটে 13,000 রান করা প্রথম ভারতীয় ক্রিকেটার হচ্ছেন বিরাট কোহলি। 7 এপ্রিল 2025 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে একটা আইপিএল 2025 ম্যাচ হয়। সেটা চলাকালীন
বিরাট কোহলি 13,000টা টি-20 রানের মাইল ফলক ছুঁয়েছিলেন। তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। প্রথম ভারতীয় হিসাবে কে ফ্রেড ড্যারিংটন স্যান্ট মাস্টার পুরস্কারে সম্মানিত হয়েছেন। প্রথম ভারতীয় হিসাবে কে ফ্রেড ড্যারিংটন স্যান্ট মাস্টার পুরস্কারে সম্মানিত হয়েছেন। সুদর্শন পট্টনায়ক, আমাদের বিখ্যাত বালি শিল্পী আর কি, সুদর্শন পট্টনায়ক ভারতীয় বালুশিল্পী ফ্রেড ড্যারিংটন স্যান্ড মাস্টার অ্যাওয়ার্ডে প্রথম আর কি পেয়েছেন এই অ্যাওয়ার্ডটা। ইংল্যান্ডের ডরসেটে অনুষ্ঠিত স্যান্ড ওয়ার্ল্ড 2025 আন্তর্জাতিক বালুশিল্প উৎসব যেটা হয়েছিল সেখানে তিনি এই পুরস্কার পেয়েছেন। 10 মিটার লম্বা বালির তৈরি গণেশের ভাস্কর্যের জন্য তিনি এটা জিতেছেন। 2014 সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেয়েছিলেন পদ্মশ্রী। ভগবান জগন্নাথের 12 ফুট উঁচু ভাস্কর্যের জন্য রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে 2024 সালের গোল্ডেন স্যান্ডমাস্টার পুরস্কার জিতেছেন। তার কৃতিত্বের মধ্যে রয়েছে 100 ফুট লম্বা সান্তা ক্লজের ভাস্কর্য এবং বিশ্বের বৃহত্তম গণেশের বালির ভাস্কর্য। তারপরে পশ্চিমবঙ্গের কোন জেলার ছানাবড়া সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? মুর্শিদাবাদের ছানাবড়া রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। এটা মুর্শিদাবাদের অন্যতম একটা বিখ্যাত মিষ্টি। কোন রাজ্যের রাঁধুনি পাগল চাল সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? রাঁধুনি পাগল চাল, রাঁধুনি পাগল চাল এটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গেরই একটা প্রোডাক্ট যেটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। এটা একটা সুগন্ধি চাল, বিলুপ্ত প্রায় সুগন্ধি একটা ধান থেকে উৎপাদিত হয়, এর নাম রাঁধুনি পাগল, যেটা মিষ্টি স্বাদের বাদামি সাদা রঙের ছোট্ট শস্যযুক্ত এবং আয়রন আর জিঙ্ক সমৃদ্ধ হয়। এটা পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে হয়। এই ধরনের সুগন্ধি ধানের ফলন সম্পূর্ণ হতে 140 থেকে 155 দিন সময় লাগে, আর উচ্চ ফলনশীল সুগন্ধি ধান পেতে সময় লাগে 120 থেকে 150 দিন। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপ 2025-এ মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশন ফাইনালে সোনা কে জিতেছে? দেখো এখানে সোনা জিতেছে সিফত কৌর সামরা। মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশনের ফাইনালে এক চমকপ্রদ পারফরমেন্সের মাধ্যমে তার প্রথম ব্যক্তিগত আইএসএসএফ বিশ্বকাপ সোনা জিতেছেন। আর ঈশা সিং আইএসএসএফ বিশ্বকাপে রূপোর পদক জিতেছেন 25 মিটার পিস্তল ইভেন্টে। কোন রাজ্যের বারুইপুরের পেয়ারা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? এটাও পশ্চিমবঙ্গের বারুইপুরের পেয়ারা রিসেন্টলি জিআই ট্যাগ পেল। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের পেয়ারা সম্প্রতি এটা জিআই ট্যাগ পেয়েছে। এটা গ্রীষ্মমণ্ডলীয় একটা ফল যেটা ভিটামিন সি, এ এবং ই, সি এ ই এই তিনটে জিনিস প্রচুর পরিমাণে থাকে, বিশেষ করে সি পেয়ারাতে প্রচুর থাকে। শ্রীকৃষ্ণ আর রুক্মিণীজির ঐশ্বরিক মিলনের উৎসব হিসাবে 5 দিন ব্যাপী মাধবপুর ঘেড মেলা গুজরাটের কোন জেলায় বার্ষিকভাবে অনুষ্ঠিত হয়? এটা রুক্মিণী হবে। রুক্মিণীজি এবং শ্রীকৃষ্ণের ঐশ্বরিক মিলনের উৎসব 5 দিন ব্যাপী এটা হয় পোরবন্দরে। মাধবপুর ঘেড মেলা গুজরাটের পোরবন্দরে বার্ষিকভাবে পালিত হয়। এটা ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিণীজির ঐশ্বরিক বিবাহের স্মরণে পালিত হয়। এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের আওতায় এই মেলা সাংস্কৃতিক সমন্বয়কে উৎসাহিত করে। 2025 সালে গুজরাট এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির 1600-র বেশি শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। গুজরাটের মাধবপুর মেলা অরুণাচল প্রদেশের মিশমি উপজাতির সাথে সংযুক্ত। তারপরে পদ্মশ্রী রাম সহায় পান্ডে যিনি সম্প্রতি মারা গেছেন কোন ঐতিহ্যবাহী লোকনৃত্যের সাথে যুক্ত ছিলেন? রাই লোকনৃত্যের সাথে যুক্ত ছিলেন পদ্মশ্রী রাম সহায় পান্ডে। প্রখ্যাত রাই লোকনৃত্য শিল্পী এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রাম সহায় পান্ডে 8 এপ্রিল 2025-এ মধ্যপ্রদেশের সাগর জেলায় 92 বছর বয়সে মারা যান। বুন্দেলখণ্ডের ঐতিহ্যবাহী রাই লোকনৃত্যের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন তিনি। বুন্দেলখণ্ড থেকে আসা এক বিখ্যাত ঐতিহ্যবাহী নৃত্য রাই নৃত্য মহিলাদের পোশাকে পুরুষদের দ্বারা ঢোলক এবং নাগারার সঙ্গীতে পরিবেশন করা হয়। বেদিয়া জনজাতি মধ্যপ্রদেশে এই লোকনৃত্য পরিবেশন করে। বৈশ্য সম্প্রদায় শিশুর জন্মের অনুষ্ঠানে আহির জনজাতির মহিলারাও এই নৃত্য পরিবেশন করে। তারপরে বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপ 2025-এ পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণপদক কে জিতেছেন? রুদ্রঙ্কশ বালা সাহেব পাটিল জিতেছেন এই স্বর্ণপদক। মহারাষ্ট্রের বাসিন্দা, বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হয়েছিল আইএসএসএফ বিশ্বকাপ 2025 পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন রুদ্রঙ্কশ বালা সাহেব পাটিল। দ্বিতীয় ব্যক্তিগত স্বর্ণ পাটিলের এটা ছিল আইসিসি বিশ্বকাপে।
তিনি 2023-এ কায়রোতে যে হয়েছিল যে এডিশনটা, সেখানে 10 মিটার এয়ার রাইফেলে জিতেছিলেন। আন্তর্জাতিক শিশু বই দিবস, দ্য ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে, এটা কবে পালন করা হয়? 2 এপ্রিল পালন করা হয় আন্তর্জাতিক শিশু বই দিবস। ডেনিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের সম্মানে পালিত হয়। এই বই ব্যবহারের মাধ্যমে শিশুদের পড়ার প্রতি উৎসাহিত করার দিবস, মানে অ্যাকচুয়ালি শিশুদেরকে তারা যাতে পড়ার প্রতি ইন্টারেস্টেড হয় সে ব্যাপারে উৎসাহ দেওয়ার যাতে যায় সে ব্যাপারটা প্রমোট করা হয়। 2025-এর থিম ছিল দ্য ফ্রিডম অফ ইমাজিনেশন। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা হয়ে যাবে মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মান, রত্নাবলী, হর্ষবর্ধনের সৃষ্টি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ইউক্যারিওটিক কোষের নিচের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 8 এপ্রিল 2025-এর কোয়েশ্চেন্স কি ছিল? সঙ্গীত কলানিধি পুরস্কারে সম্মানিত হয়েছেন আর কে শ্রীরাম কুমার। তিনি নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? বেহালা হয়ে যাবে। কোন রাজ্য সরকার 2025 সালের জল সংরক্ষণ অভিযানের আওতায় ভাগীরথ অ্যাপ চালু করেছে? উত্তরাখণ্ড। সম্প্রতি কোথায় রঙ্গালী বিহু উৎসব শুরু হয়েছে? আসাম। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের ডিজিপি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে কে নিযুক্ত হয়েছেন? সীমা আগরওয়াল। ভারতীয় রেল স্টেশনগুলোতে সৌরশক্তি স্থাপনে কোন রাজ্য শীর্ষে আছে? রাজস্থান। ফিসকাল হেলথ ইন্ডেক্স 2025-এ কোন রাজ্য শীর্ষে আছে? ওড়িশা। আইএমএফ এর উপদেষ্টা পরিষদে কাকে নিযুক্ত করা হয়েছে? এন চন্দ্রশেখরন। ভারতের কোন রাজ্যের ওয়ারাঙ্গাল চাপাটা চিলি বা টমেটো চিলি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? তেলেঙ্গানা। ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী উপজাতীয় হস্তশিল্প কান্নাদি পায়া সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? কেরালা। হামারি পরম্পরা হামারি বিরাসত, এই প্রোগ্রাম কোন শ্রেণীর অন্তর্গত? তপশিলি উপজাতি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।